আমি তো আমারটা আমি অনলাইনে জনগণকে দিয়ে দিয়েছে যে এইটা আছে এবং আমি যেদিন চাকরি ছাড়বো সেদিন আবার দিব যে আমার কত টাকা, এটা কি বাড়লো না কমলো নাকি স্ফীত হলো অনেক বেশি, আপনারা দেখবেন। বিপ্লবোত্তর একটা দেশে আপনি আসলে কতটুকু ইনভেস্টমেন্ট চাবেন? ইনভেস্টর যে আসবে সে কি চায়? সে তো একটা স্টেবল এনভায়রনমেন্টে অপারেট করতে চাবে। আপনি যদি একটা সুস্থ দেশের সাথে বাংলাদেশকে কম্বাইন করেন তখন মনে হবে যে না, আমাদের অনেক কিছুই ঠিক। আজাদ সাহেবের এই 12 লক্ষ লোকের এইটা একটা ডাহা মিথ্যা। উনি ওভার দ্য ইয়ার্স এর কথা একসাথে এনে বলেন যে এই গভর্নমেন্টের সময় 12 লাখ। উনি এফবিসিসিআর প্রেসিডেন্ট ছিলেন, উনার উচিত পুরো ফিগারগুলো ঠিক মতো দেখানো। বাংলাদেশের বামরা বাংলাদেশকে বনসাই করে রাখতে চান। আনু মোহাম্মদরা যেগুলো বলেন তাতে দেশ চলে না। স্বাগত জানাচ্ছি বলা না বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। 12 ফেব্রুয়ারি নির্বাচন, ঠিক নির্বাচনের আগে আগে কতগুলো কাজ, এই যে গণমাধ্যম নিয়ে যে খসড়াটা যেটা শেষ মুহূর্তে এসে যেভাবে দেয়া হলো, এইটা কি আসলে খুব যৌক্তিক? এবং বেশিরভাগ জায়গায় সবাই সমালোচনাই করছেন, বলছেন যে অংশীজনদের সাথে এটা খুব বড় ধরনের এটা কোনো আলোচনা করে গোপনে করা হচ্ছে। না না, কোনো কিছুই তো গোপনে করা হচ্ছে না। তাহলে তো আপনি দেখলেন কিভাবে, আপনি জানলেন কিভাবে যে এটা নিয়ে এইটা পোস্টিং করা হচ্ছে? পুরো জিনিসটা হচ্ছে যে এক ধরনের আপনার কি ধরনের রেসপন্স হয়, কি ধরনের ডিবেট হয়, এটাও তো আমাদের জানা উচিত, ঠিক না? কথা হচ্ছে যে আপনি আমাদেরকে এই ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিলেন 18 মাস। 18 মাসের মধ্যে আপনি অনেক কাজ করতে বললেন, তো কিছু কিছু কাজ একটু পিছিয়ে পড়েছে। তো পিছিয়ে পড়ার কারণে এই কাজটা নিয়ে দু একটা কথা উঠছে। আমার মনে হয় না এটা কোনো ব্যাড ফেট, ব্যাড ইন্টেনশনের কিছু না। মালিকদের দিক থেকে অনেক বেশি সুযোগ সুবিধা রাখা হয়েছে, যেটা যতটা না সংবাদকর্মীর জন্য রাখা হয়েছে। সংবাদকর্মীর মত প্রকাশের স্বাধীনতার জায়গার উপরে এইটা যদি পাস হয় এই অধ্যাদেশ, তাহলে মালিক পক্ষ বা যারা অথরিটি তাদের অনেক ধরনের খবরদারিত্ব থাকবে। আপনি কি এটার সাথে একমত কিনা? না, আমি এই একমত দ্বিমতের বিষয় না। আমি যেহেতু সরকারে আছি, আমি এটা নিয়ে একমত দ্বিমতের আমার সুযোগও নাই। আমার কথা হচ্ছে যে এই জিনিসটা এসছে, আপনারা যদি মনে করেন যে না এই জায়গায় সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হবে, আপনারা আপনাদের কথাটা খুব জোর দিয়ে বলেন, জোর দিয়ে অবশ্যই সরকার শুনবে। কারণ আপনারা যদি মনে করেন যে না এটা দেওয়া হয়েছে এই জন্য খুব ব্যাক চ্যানেল দিয়ে এটাকে পাস করে ফেলা হবে, এমন বিষয় না, এমন কোনো কিছু না। আপনারা এটা নিয়ে কথা বলেন যে না এই জায়গায় আমাদের রিজার্ভেশন আছে, এই জায়গায় আমরা মনে করছি যে সরকার এটাকে যেভাবে ড্রাফটিং করা হয়েছে সেটা মালিকদের ইন্টারেস্টটা প্রোটেক্ট হচ্ছে, সাংবাদিকদের ইন্টারেস্ট প্রোটেক্ট হচ্ছে না। আপনি আপনার জায়গাটা তো বলবেন। তাহলে আপনি যখন দেখলেন, আপনার কাছে কি একবার মনে হয়নি যে একটু আরো আগে কেন ওপেন ডিবেট রাখা হলো না, একটু সভা সিম্পোজিয়াম কেন করা হলো না? তাহলে ইন ডিটেল আলোচনাগুলো হলে অনেক বেশি, কারণ এটা তো আসলে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এভাবে করে নাই। প্রত্যেকেই তো আসলে আলোচনা হয়েছে, প্রত্যেকের সময় প্রত্যেক আছে, কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশাটা ছিল। এই জন্যই আমরা আপনাকে বলছি না, এই জন্যই আমরা বলছি, এই জন্য আমরাও তো বলছি যে আপনি আপনার কমেন্ট, আপনার রিয়াকশনটা জানান, খুব জোরে সোরেই জানান। কি সরকার কি তার মেয়াদকালে এটা বাস্তবায়ন করে যাবে, অধ্যাদেশ জারি করবে বলে? এগেইন আপনাদের এটা অবশ্যই বাইরে যে আওয়াজগুলো উঠছে, যেই ধরনের রিজার্ভেশনের কথা বলা হচ্ছে, অবশ্যই সেগুলোকে সামনে রেখে এটাকে আমলে নেওয়া যাবে কি না, এটা আমলে নিলে কতটুকু আমলে নিতে হবে, সেক্ষেত্রে তো অবশ্যই কনসালটেশন ছাড়া আমরা কোনো ল এ পর্যন্ত পাশ করিনি। তো অবশ্যই আমার মনে হয় যে স্টেক হোল্ডারদের সাথে তো এক ধরনের কথাবার্তার সুযোগ অবশ্যই থাকবে। যদি আগে হয়ে থাকে আমি জানি না, এটা কি আগে ওনারা কোনো ধরনের কনসালটেশন করেছেন কি না সেটা আমার জানতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি জানি না। বাট যদি কনসালটেশন কিছু না হয়ে থাকে, অবভিয়াসলি দেয়ার ইজ স্কোপ ফর কনসালটেশন। ঢাকা উত্তরের সিটি কর্পোরেশন যে প্রশাসক, তিনি সরকার কর্তৃক সেখানে নিয়োগপ্রাপ্ত, তাকে দুদক ডেকেছিল, তিনি দুদকের আহ্বানে সাড়া দেননি এবং যে কারণে তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু তিনি আবার এখনও ঠিকই উত্তরের প্রশাসক হিসেবেই আছেন। মানে এইটা কি সরকারের ভিতরে সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে? না না, এটা এমন কিছুই না। এটা এমন দুদক যে কাউকে, একটা ক্লিন লোককেও তো ডাকতে পারে। একটা লোক ক্লিন, তার নামে এক ধরনের ধরেন কনস্পিরেসি থিওরি তার নামে ছড়িয়ে দেওয়া হলো, তার নামে অনেক ধরনের অপতথ্য ছড়িয়ে দেওয়া হলো, তার নামে ফ্যাব্রিকেটেড নিউজ, তার নামে অনেক এমন ধরনের
মিথ্যাচার করা হলো, তখন ও দুদকের কাছে কেউ হয়তো বললেন যে দেখেন উনি দুদক একজনকে ডাকতেই পারে। এখন একজনকে ডাকা মানে কি সে কি ভার্ডিক্ট হয়ে গেল যে উনি ওইটা, তো তাহলে তাহলে উনি অবশ্যই এই বিষয় ক্ষেত্রে উনি ওনার লিগাল যেগুলো রাইটস আছে সেগুলো উনি এক্সারসাইজ করতেই পারেন। ওনার লিগাল রাইটসে যদি এটা পড়ে যে না আমি যাব না, তাহলে তো এটা করতেই পারেন, বা উনি পরে যাবেন, আজকে না গেলেন না উনি পরে যাবেন। ওনার লয়ার বলতে পারে যে না আপনি আজকে যান না, আপনি পুরো জিনিসটা দেখে নেন, আপনার এগেনস্টে অভিযোগগুলো কি আপনি পরে যাবেন। বাট পুরো জিনিসটা এমনভাবে আসে, অনেকে ভাবে যে ওনাকে ডেকেছে মানে হচ্ছে যে উনি বুঝি কোনো পারসেপশন দাঁড়ায়। না পারসেপশন এগুলো এই জায়গাটা আমাদের সরতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে একই সাথে তার দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত, তখন কি মনে হয় যে বিষয়টা কি একটু আদালত যখন এরকম একটা নিষেধাজ্ঞা এখন তো এটা ছোট আদালত দিয়েছে, এটা যদি আবার বড় আদালত বলে যে না স্টে করে দেয়, ইউ নেভার নো। সরকার বিব্রত হয় কিনা বা সরকারি মন্ত্রণালয় বিব্রত হয় কিনা? না, সরকার কোনো কিছুতে এই বিষয়ে বিব্রত এই জন্য হয় না। সরকার দেখতে চায় যে এক ধরনের তার যেই অর্গানগুলো তৈরি করে তাদের মধ্যে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি তৈরি হচ্ছে কিনা। অ্যাকাউন্টেবিলিটির জায়গা যদি তৈরি, সরকার বিব্রত হবে কেন? সরকারের দুজন উপদেষ্টা যারা ইতিমধ্যে পদত্যাগ করেছেন, তার মধ্যে সবচেয়ে সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার এপিএস এর বিরুদ্ধে যখন অভিযোগটা আসলো শফিক ভাই, এবং তখন যেভাবে খুব আওয়াজ দিয়ে দুদক বলা হলো তাকে ডাকবে, এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজে বললেন যে তিনি আহ্বান জানালেন যে এটা তদন্ত করা হয়। কিন্তু এর পরবর্তীতে না এটা ধামাচাপা পড়ে গেল, এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে সেই এপিএস উনি চেয়েছিলেন ব্যাংককে যেতে, সেটা পারমিশন দেয়নি আদালত, কিন্তু তার মামলাটার কোনো অগ্রগতি হয়নি। আমি এটার সাথে একটু জিজ্ঞেস করে আপনার সাথে একবারে জানতে চাইব, কিছুদিন আগে সর্বশেষ যে তথ্য উপদেষ্টা পদত্যাগ করলেন, তিনি পদত্যাগ করার পরে বলেছেন শেষ 4 মাস সরকারে তাকে আপনারা কাজ করতে দেননি, যদি একটু এই বিষয়টা একটু বলেন। না, প্রথম আসি হচ্ছে এপিএস, ওনার নাম হচ্ছে মোয়াজ্জেম মনে হয়। জি। তো ওনার বিরুদ্ধে যদি কোনো কংক্রিট এভিডেন্স থাকে তাহলে তো ওনার বিরুদ্ধে চার্জ গঠন হবে, হবে, বাট সেরকম তো কিছু আপাতত হয় নাই, আমি তো দেখি নাই। তো ফলে ওনার বিরুদ্ধে যেটা হচ্ছে যে আগের থেকেই মানুষ এত বেশি এগুলো নিয়ে এত বেশি, কিন্তু যখন রিপোর্টগুলো করে রিপোর্টের মধ্যে বলে না যে উনি তো এখনো দোষী হন নাই বা ওনার এগেনস্টে কোনো কনভিকশন হয় নাই, তো তার আগে এগুলো ওনার বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে, যে কোনো লোকের বিরুদ্ধে অভিযোগ, আমার বিরুদ্ধে উঠতে পারে যে কোনো। কিন্তু আপনি দেখবেন যে উনি কি শেষ বিচারে উনি কি দোষী হলেন কিনা, এটা হলো খুব বড় জিনিস। সোফার আমরা কিছু পাই নাই, আপনারা মোস্ট ওয়েলকাম। আমরা চলে গেলে তো এই দুদক থাকবেই, তারা আরও ইনভেস্টিগেট করার সুযোগ পাবে। আর একটা জিনিস হচ্ছে যে একটা ইনভেস্টিগেশন আপনি একজনের এগেনস্টে অভিযোগটা কিন্তু আপনি খুব দ্রুত আনতে পারেন। যে বলেন যে ওনার বিরুদ্ধে শোনা যাচ্ছে উনি 1000 কোটি টাকা মেরে খেয়ে ফেলেছেন, অভিযোগটা খুব দ্রুত আপনি আনলেন এবং বললেন যে এই প্রজেক্টের থেকে এইভাবে উনি টাকা মেরেছেন, এটাও খুব দ্রুত আনা যায়। কিন্তু এটা অভিযোগটা যখন ইনভেস্টিগেট করতে হয়, তো অনেক সময় এটা 1 বছর লেগে যায়। প্রক্রিয়াগতভাবেই এরকম, ওই পুরো প্রজেক্টটা কি ছিল, প্রজেক্টের ব্যাংকে টাকাটা পাওয়া যায়, এটা কি একটা অভিযোগ না? অবশ্যই আনেন আপনি, ওইটাই তো আপনি ব্যাংকে, তার যে ব্যাংকের জন্য তো প্রসিডিওর আছে, আপনি ব্যাংকের অনুমতি নেবেন, আপনি লিগালি আপনি এটার জন্য রাইটসটা নেবেন যে আমি এই ওনার ব্যাংকের অ্যাকাউন্টস আমি খুঁজে দেখবো ওনার ব্যাংকে কত টাকা আছে, দেন আপনি তার ট্যাক্স ফাইলও দেখতে পারেন আপনি কি জন্য কোর্টের অনুমতি নিয়ে, এভরিথিং। বাট এগেন আমি বলতে চাচ্ছিলাম কি, আপনি একজনের এগেনস্টে অভিযোগটা খুব দ্রুত আনতে পারেন, কিন্তু এই জিনিসটা ইনভেস্টিগেট করতে অনেক সময় লাগে। তো এই জন্য আমি বলছি যে আগেই কেউ যেন ভার্ডিক্ট না দেয় যে উনি এইরকম খারাপ কি ভালো, এটা হলো আমার কথা। আর মাহফুজের যে বিষয়টা আমরা দেখেছি, উনি কিন্তু এটা বলার পরে আর ইলাবোরেট করেন নাই, উনি ওইখানেই থেমে গেছেন। আমরা আরো ওনার কাছ থেকে ওনার কাছ থেকে আরো ইলাবোরেট কথা আশা করছিলাম, তাহলে আমরা একটা কমেন্ট করতে পারতাম। উনি অনেক কয়েকটা শব্দ এবং কোন কনটেক্সটে বলেছেন এটাও আমরা বুঝি নাই। তো ফলে উনি যদি পুরোটা এটার ব্যাখ্যা করেন যে কেন বলছেন, কেন ওনার কাজ করতে দেন হয় নাই, উনি তো একটা মন্ত্রণালয়ে তো উনি সর্বেসর্বা, কে উনাকে কাজে আটকাবে? আচ্ছা, তাহলে আমি একটু মনে করি উনি আসলে যেটা বলতে চেয়েছেন যে 5 আগস্টের পরে আমরা যেই সচিবরা ছিল, যে আমলা ছিল, তারা এখনো বাড়িধারা এবং ডিওএইচএসে তারা এখনো খুব
খুব আয়েসি জীবনযাপন করছে, হ্যাঁ, এবং বলছে যে এই যে গণমাধ্যম, তাবেদারি গণমাধ্যমকে আমরা বদলাতে চেয়েছিলাম। এই যারা ফ্যাসিস্টদের সেবক হয়ে ওঠে, আমরা চেয়েছিলাম যে সত্য তথ্য যেন মানুষের কাছে যায় এবং কখনোই যেন তারা যেন অপশাসনের বিরুদ্ধে কথা বলতে পারে। এই জন্য আমরা কোনো গণমাধ্যম বন্ধ করতে চাইনি। পুরনো গণমাধ্যমের মধ্যে এখনও সে অবস্থা বিদ্যমান, এটা মাহফুজ আলমের কথা ছিল, এবং বলছিল এই জন্য আমরা নতুন গণমাধ্যম আনতে চেয়েছিলাম, যে নতুন গণমাধ্যম কিছু আমরা কাজও শুরু করেছিলাম, কিন্তু শেষ দিকে আমাকে আর কোনো কাজ করতে দেওয়া হয়নি এবং এখানে সচিবরা তাকে সহযোগিতা করতো না। উনি আমার বেটার হতো উনি যখন দেখলেন যে এটা উনি দুইটা টেলিভিশন দিছিল, এটা দেওয়ার পরে একটু সমালোচনা হয়েছে, এরপরে উনি যখন এই কাজগুলো যে বাধাটা উনি বলছেন যে উনি বাধাগ্রস্ত হয়েছেন, তখনই আসলে এটা বলা উচিত ছিল। কারণ আপনি পুরো জায়গাটা থেকে আপনি সরে 4 মাস পরে যদি বলেন, এটা কেমন শোনায় না? আপনি তখনই বলতেন যে না, আমি ইভেন আমি অ্যাডভাইজার, মানে আমি মন্ত্রী হয়েও কাজ করতে পারছি না, আমার এই কাজগুলো বাধা দেওয়া হচ্ছে, আমি নতুন মিডিয়া আনতে চাই। উনি জোরে সোরে বললেন না কেন? উনি তো একটা রেভলিউশন, বিপ্লবী একটা লোক। আমি তো এই বিপ্লবটা খুব কাছের থেকে দেখেছি। উনি বিপ্লবের ওয়ান অফ দ্য টপ ব্রেনস। তো উনি যদি ভয় পান যে না আমি ওই সময় কথা বলবো না, এটা কেমন শোনায়? আমরা এই 18 মাসে রেকর্ড পরিমাণ ল করা হয়েছে, রেকর্ড পরিমাণ। এই বাংলাদেশের এত দ্রুত এতগুলো অর্ডিন্যান্স করা, এটা বাংলাদেশের ইতিহাসে হয় না। আপনি দেখতে পারেন নাম্বার নিয়ে, আমরা 2টা মোটা মোটা বই বের করেছি। এখন 1000 পৃষ্ঠার একটা বড় বইয়ের কাজ হচ্ছে, সেখানে থেকেও আপনারা পাবেন যে আমরা কি কি কাজ করেছি। তো ল করা হয়েছে, মানে অর্ডিন্যান্স করা হয়েছে, এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে, পলিসি করা হয়েছে, এবং এই পুরো প্রসেসটা কারা করেছে? আমরা হয়তোবা পলিসির ব্যাপারে একটা ওভারঅল আমরা বলেছি যে এই পলিসিটা করতে হবে, কিন্তু এই কাজটা তো ব্যুরোক্রেসি করেছে নাকি? ঠিক না? তারা ইন্টারমিনিস্ট্রাল মিটিং করতে, আপনি জানেন তো একটা পলিসি কিভাবে হয়, বা একটা এটা ইন্টারমিনিস্ট্রাল মিটিং করতে হয়, নিজের আগে কনসালটেশন করে, তারপরে অনেকগুলো 3-4 বার কনসালটেশন করার পরে জিনিসটা একটা পাকাপোক্ত হয়, দেন ওইটাকে দেখে, তারপরে মিটিংয়ে যায়, অনেক কিছু। এই কাজটা কারা করছেন? এটা তো ব্যুরোক্রেসি। তো এখন যদি আপনি বলেন যে না, ব্যুরোক্রেসির জন্য কিছু করতে পারলাম না, এটা ঠিক না। এই সরকারের প্রথম দিক থেকে আসার পরে সুশীল সমাজ থেকে শুরু করে, এবং সরকারের কেউ কেউ বলেছিল যে প্রথম দিনের পরে কিছুদিনের মধ্যে প্রত্যেকের সম্পদের হিসাব দিবে। এরপরে একসময় আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন এটা দেওয়া হয়েছে, যেটা প্রধান উপদেষ্টার কাছে আপনি দিয়েছিলেন। এটা দেওয়া হয়েছে, আমি তো আমারটা আমি অনলাইনে জনগণকে দিয়ে দিয়েছি যে এটা আছে, এবং আমি যেদিন চাকরি ছাড়বো সেদিন আবার দিব যে আমার আমার কত টাকা, এটা কি বাড়লো না কমলো, নাকি স্ফীত হলো অনেক বেশি, আপনারা দেখবেন। আমি যেটা জানি ক্যাবিনেটে এটা নিয়ে ডিসকাশন হয়েছে, ক্যাবিনেট যারা আছেন তারা তাদের এটা দিয়ে যাবেন, ক্যাবিনেট সেক্রেটারি এটা সবাইকে জানিয়ে দিবেন। কিন্তু জিনিসটা ভালো হতো না আসার পরে? এখন আপনারা ওই আগের বছর, গত বছরটাও দেওয়া হয়েছে, এই বছরটাও দেওয়া হচ্ছে, আপনি নিশ্চিত থাকেন। খুবই ওনারা ট্রান্সপারেন্সিতে বিশ্বাসী, এবং এই জিনিসটা ট্রান্সপারেন্সি, ফুল ট্রান্সপারেন্সি মেনটেন করবেন। আপনি দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন, আপনি ক্ষমতাকে প্রশ্ন করেছেন। আপনার কাছে কি মনে হয়, আপনি তো খুব ক্ষমতার কাছে থেকে ছিলেন, ক্ষমতাকে দেখেছেন, এই সরকারকে আপনি অনেস্টলি বললাম, জিজ্ঞেস করুন, 10-এ কত দিবেন শফিক ভাই? 9 অ্যাটলিস্ট, আরো বেশি দেওয়া উচিত। বিনিয়োগে একটা বড় ধরনের ধস যেটা নামলো, প্রথম আলো যেভাবে দেখিয়ে দিল, এবং সেই বিডার চেয়ারম্যানও নিজের স্বীকারোক্তি দিয়ে যে 5 আগস্টের পরে একটা দেশে কি, মানে এরকম একটা দেশে কোনো বিনিয়োগকারীকে চাইলে আসবে কিনা উনি বলছেন। বাট গত বছরে তো ভালো গ্রোথ, গত বছর প্রথম 9 মাসে 80% গ্রোথ আছে। কিন্তু সেইটা প্রথম আলোর যেটা দেখাচ্ছে সেখানে অর্ধেকের বেশি। এই অবস্থা হওয়ার কারণ কি আপনার মনে হয়? না, এটা হয় কি, স্ট্যাটিস্টিক্সের খেলা আছে কিছু, আপনি কিভাবে স্ট্যাটিস্টিক্সে খেলবেন, ঠিক আছে? প্রথম আলো একবার কি করলো, একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আসলো যে আমাদের দেশে পভার্টি বেড়ে যাচ্ছে। কে বলেছে? হোসেন জিল্লুর রহমান বলেছেন। হোসেন জিল্লুর রহমান আপনি জানেন যে উনি 2007-08 একজন, ওটা তো একটা কলঙ্কিত একটা মন্ত্রিসভা ছিল, ওইটার মেম্বার ছিলেন উনি। তো উনি ডেটা নিয়ে অ্যানালাইসিস করে দেখালেন যে আমাদের পভার্টি বেড়ে 28%-এর মতো হয়েছে, বোধহয় একটু কম, 28.1% হয়তো কম হয়ে যাচ্ছে। আমরা বললাম যে আপনার যে সংগঠন পিপিআরসি এত ছোট একটা
স্যাম্পল সাইজ নিয়ে কাজ করেছে এবং এটার কোনো সিজনাল অ্যাডজাস্টেড নাই, এটা নিয়ে কিভাবে আপনি কনক্লুড করেন যে এত? কারণ বাংলাদেশ তো অনেক বড় দেশ, ওরা বোধহয় 4-5 হাজার ফ্যামিলি নিয়ে কাজ করেছে, কিন্তু বাংলাদেশের তো ধরেন 18 কোটি মানুষের দেশ। তো পরে যখন ওয়ার্ল্ড ব্যাংক দিল, ওয়ার্ল্ড ব্যাংকও কাজ করলো 2 মাস পরে, ওদেরটা এসছে মনে হয় আরও 2 মাস হলো, 2 না 3 মাস হয়। ওয়ার্ল্ড ব্যাংক এসে বলতেছে যে না, যে পোভার্টি একটু বেড়েছে ঠিকই, এইটা এসে ঠেকেছে গত বছরের শেষে হচ্ছে 21% মতো, কিন্তু আমরা যেই এখন যেটা আছি এটা আবার নেমে 19% আসবে। দেখেন উনি বলতেছেন 28% আর এইখানে 19%। আর প্রথম আলো যেটা বলতে চাচ্ছে, একটা এক্সপেকটেশনটা আপনি দেখাচ্ছে যে বিপ্লবোত্তর একটা দেশে আপনি আসলে কতটুকু ইনভেস্টমেন্ট চাবেন। সবাই তো একটা পলিটিক্যাল স্ট্যাবল, আমি একটা যেই ইনভেস্টর যে আসবে সে কি চায়, সে তো একটা স্ট্যাবল এনভায়রনমেন্টে অপারেট করতে চাবে। সে তো আপনি হঠাৎ করে তো আপনি অনেক কিছু করতে পারবেন। একটা 15 বছর ধরে একটা দেশে এক ধরনের অপশাসন ছিল, স্বৈরাচার ছিল, খুম এমন কিছু নাই ছিল না, ব্যাংক রবারি ছিল, সরকার নিজে ব্যাংক রবারি করছে তার লোককে দিয়ে। সেই জায়গার থেকে আমরা নতুন আসছি, এসে আপনি তো 2-3 দিনে তো আপনি সুশাসন ইস্টাবলিশ করা হয় না, ইম্পসিবল। তারপর আমরা যে কাজটা করেছি, করার পরে আপনি যদি ফিগার দেখেন, আমরা দেখছি যে না বাড়ছে, গত বছর তুলনায় বাড়ছে। যেই পরিমাণ আমরা রেসপন্স দেখছিলাম সেইটা হয়তোবা আমি সেটা পাচ্ছি না। গত বছরের আপনি দেখেন একটা বড় রিমার্কেবল হচ্ছে লালদিয়াতে, যেটা এপি মোলার মার্কস যেটা বলতেছে, তারা 600 না 550 না $650 মিলিয়ন করছে এবং এটা সাইন করছে। দিস ইজ দ্য লার্জেস্ট ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। তা এখন আপনি এটা হচ্ছে যে আপনি কিভাবে দেখবেন বিপ্লবোত্তর, যদি আপনি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করেন, আপনি যদি একটা সুস্থ দেশের সাথে বাংলাদেশকে কম্পেয়ার করেন, তখন মনে হয় যে না, আমাদের অনেক কিছুই ঠিক না। হচ্ছে প্রথমে না। যেখানে বলতে চাচ্ছিল যে করোনার সময় মহামারী সারা দুনিয়াতে, তখন দেশের যে বিনিয়োগ এসেছিল, ঠিক সেই অবস্থার অনেক পরেও যখন বাংলাদেশের বিনিয়োগটা ছিল, যে সব জায়গাতে যেহেতু তারা বলতে চাচ্ছে যে যেহেতু একটা মানে বিনিয়োগ বোর্ডকে অনেক ভালোভাবে সাজানো হয়েছিল, এবং এখানে সবচেয়ে বড় ব্যবসায়ীদের কেউ কেউ মন্তব্য করেছেন, আপনি যদি রিপোর্টটা পড়ে থাকবেন, সেখানে বলেছেন যে মাসুদ রিয়াজ নামে একজন বলেছেন যে এই প্রথম অনেকদিন পর একজন আমলার বাইরে একজনকে দেওয়া হয়েছিল। তো আমাদের ধারণা ছিল তিনি সকল ধরনের সংস্কার করে আমলাতান্ত্রিক জটিলতা দূর করবেন, কিন্তু আসলে এতদিন পরেও কোনো সংস্কার হলো না। যথেষ্ট সংস্কার হয়েছে, যেগুলো হয়েছে খুবই ক্ষুদ্র, এটা তার ভাষ্য। না, যথেষ্ট সংস্কার হয়েছে, খুব ভালো সংস্কার হয়েছে এবং আমরা তো ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের দেশকে দেখতে হবে যে বিপ্লবোত্তর অন্যান্য দেশগুলো কেমন করেছে। এখন আপনি দেখছেন যে না, এইভাবে এই স্ট্যাটিস্টিক্সে খারাপ, তাহলে এই গভর্নমেন্টে আপনি 1.5 বছর আপনি কি ভয়াবহ চ্যালেঞ্জের মধ্যে এই দেশটাকে সামনে এগিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যেও তো আপনি যদি ইকোনমিক রিকভারি দেখেন, ব্রিলিয়ান্ট রিকভারি। আপনি ডলারের দাম ডলারের দাম হাসিনার সময় দেখেন 80 থেকে নামতে নামতে 130-127 টাকা হয়ে, আমরা সেটাকে ঠেকিয়ে 121-22-এ, 125। তারপরে আপনি অন্যান্য যদি আপনি দেখেন, প্রত্যেকটা জায়গায় রিজার্ভ এই গত 1.5 বছরে $10 বিলিয়ন রিজার্ভ এক্সট্রা বেড়েছে। ফুড ইনফ্লেশন চলে গিয়েছিল, ওই যে বন্যা হলো এরপরে ফুড ইনফ্লেশন 14% হয়েছিল, এখন এটা নেমে 7% হয়েছে। ব্যাংকগুলোকে দেখেন, ব্যাংকগুলোকে খেটে কিছু রাখে না, কঙ্কাল ছিল, এটারে সব যুক্ত করে একটা বড় ব্যাংক করা হয়েছে এবং সরকার মানি পাম্প করে এটাকে স্ট্যাবল করেছে। আপনি যদি খেয়াল করেন, ব্যবসায়ীরা বলছে ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না। আজাদ সাহেব সেদিন একটা এটা চাপাবাজি, একদম ক্লিয়ার কাট 12 লাখ লোক বেকার হয়েছে, ব্যাংক এখন উনি এটা ডাহা মিথ্যা। আজাদ সাহেবের এই 12 লক্ষ লোকের এটা একটা ডাহা মিথ্যা। উনি ওভার দ্য ইয়ার্স এর কথা একসাথে এনে বলেন যে এই গভর্নমেন্টের সময় 12 লাখ, উনি এনে ফিগার দেখান না। উনি ফিগার দেখান যে এই যে 12 লক্ষ লোক চাকরিচ্যুত হয়েছে। আমরা তো দেখেছি 12 লক্ষ মানে হচ্ছে আপনি 4-5 বছরের ফিগার এনে এখন এসে উনি এটা বলতেছেন। উনি এফবিসিসিআর প্রেসিডেন্ট ছিলেন, উনার উচিত পুরো ফিগারগুলো ঠিক মতো দেখানো। আর আপনি ফ্যাক্টরি কিন্তু প্রতি বছর প্রচুর ফ্যাক্টরি ভাঙে, নতুন ফ্যাক্টরি গড়ে, এটাই ফ্যাক্টরির নিয়ম। এটা ইন্টারন্যাশনাল মার্কেট যদি আপনি দেখেন এইটাই। আপনি দেখবেন যে আপনার এক্সপোর্ট গ্রোথটা কি বাড়ছে কিনা। 1991 সালে পুরো বাংলাদেশের সমস্ত ফ্যাক্টরি মিলে এক্সপোর্ট করতে হচ্ছে মাত্র $1 বিলিয়ন গার্মেন্টস। এখন আপনি ইয়াং ওয়ানে যান, ইয়াং ওয়ান একাই $1 বিলিয়ন করে। তা আপনি তখনকার ওই 500 ফ্যাক্টরির সমান এখন একটা।
তো এই 500 ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যদি একটা ভালো ফ্যাক্টরি হয়, ওয়াই নট? আপনি দেখবেন যে আমার এক্সপোর্টটা কমলো কিনা। আর কিন্তু সবাই এসে না ফ্যাক্টরি বন্ধ হয়েছে, যে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, নতুন জায়গায় চাকরি হচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হবে। বাংলাদেশ একটা সময় ছিল আপনার 5,000 ফ্যাক্টরির গার্মেন্টসে, এখন কয়টা আছে অ্যাক্টিভ ফ্যাক্টরি? আপনি সব মিলে 2,000 পাবেন, 2,000 ফ্যাক্টরিও নাই। তো তখন তো 5,000 যখন ছিল বাংলাদেশের, তখন বাংলাদেশের টোটাল গার্মেন্টস এক্সপোর্ট ছিল $15 বিলিয়ন। এখন 1900 না 1800 ফ্যাক্টরি মিলে এক্সপোর্ট করে প্রায় $50 বিলিয়ন। $50 বিলিয়ন। তাহলে আপনি এগুলো তো উনি যেগুলো না, এগুলো চিপ সস্তা কথা। উনি এফবিসিসি এর প্রেসিডেন্ট ছিলেন, 2টা মিডিয়ার মালিক। আমার মনে হয় যে ওনার হোমওয়ার্ক করা খুব ভালো। এর সাথে আরেকটা বিষয় যোগ করছে, ব্যবসায়ীরা যে ব্যাংকে গেলে লোন পাওয়া যায় না, অনেক বেশি সরকার নিজে একটা বড় লোন নিয়ে রাখছে। যারা ভালো লোন পে করেন তারা খুব ভালোভাবে লোন পাচ্ছেন। আপনি যদি লোন নিয়ে ঘরে খেয়ে ফেলেন, তাহলে আপনার কে লোন দিবে? বাংলাদেশের বিজনেসম্যানদের গল্প করতে হলে 2 দিন লাগবে। শেখ ভাই, একটা কথা জিজ্ঞেস করি, এটা তো বিজনেসম্যানদের গেল। আপনি দেখবেন যে আমরা যদি সুশীল সমাজ বলি বা যদি অর্থনীতিবিদ সমাজ বলি, যাদের 2-1 আমাদের প্রধান উপদেষ্টার খুব কাছের বন্ধু বান্ধব আমরা দেখেছি, মানে প্রফেসর ইউনূস সাহেব তো 1-1.5 বছর আগে তো প্রধান উপদেষ্টা, এর আগে তো তিনি আসলে সামাজিক কাজটাই করেছেন। সমাজের সেই লেভেলের লোকজনগুলোর সাথে তার খুব চলা বসা ওঠা, তাদেরকে যখন তার সমালোচনা করা যাবে, কিন্তু খুব তীর্যক সমালোচনা দেখি। যেমন সেদিন আলী মোহাম্মদ সাহেব বললেন যে মানে এটা আগে বুঝতে পারিনি যে এরা একবারে ধ্বংস করে দিয়ে যাবে। তেগুল সাহেব যখন যদি বলেন সমালোচনার জায়গাটা যখন যে জায়গায় হয়, তখন তার মানে কি আসলে ক্ষমতায় গেলে কি মানুষ একা হয়ে যায়? আনু মোহাম্মদ, ওই যে আমরা লালদিয়া টার্মিনালকে, এপি মোলার মাস্ককে পৃথিবীর বেস্ট কোম্পানিগুলোর একটা তাকে দিয়েছে, এতেই উনি একদম দেশ চলে গেল। ওনারা বাংলাদেশের বামরা বাংলাদেশকে বনসাই করে রাখতে চান। আমি 18 মাসে আমার এটা হলো কনক্লুশন। দেশকে গ্রো করাইতে চান না ওনারা। যেই ধরনের কথা বলেন, যে ধরনের পলিসি আনেন, এটা দিয়ে দেশে কাজ হয় না, ওটা দিয়ে দেশে জব তৈরি হবে না। ওনারা যা বলেন, এই দেশটা সারা জীবন বনসাই হয়ে একদম ছোট হয়ে ডোয়ার্ফ হয়ে থাকবে, বামন হয়ে থাকবে, ওভাবে দেশ এগোবে না। হ্যাঁ, ওনাদের উচিত যে চায়নাকে দেখা। চায়নাও তো বাম ছিল, চায়না কীভাবে পলিসি মেকিং করে। ভিয়েতনামে দেখা, ওরা কি করছে, ভিয়েতনামে কয়টা পোর্টকে ওরা বাইরের বিদেশি কোম্পানিকে দিয়ে যে ইন্সপেকশন করে আসা উচিত, চায়না ইন্সপেকশন করে আসা উচিত। কিন্তু ওনারা তো এটা করবেন না। ওনারা, আমি এই কিছুদিন আগে ওই যে আমরা কেন কোল উঠালাম না, এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের এটা ভুল ছিল। এটা আমার নিজের পার্সোনাল অবজারভেশন, একদম সমানে চিল্লাচিল্লি। অথচ দেখেন চায়না কিন্তু ঠিকই এখন কোলে হচ্ছে, এখনও কোল উঠাচ্ছে। এবং আপনি দেখেন আমরা চিপ কোল, আমার তখন চিপ অল্টারনেটিভ ছিল, আমি ওটা করলাম না করে এখন আস্তে আস্তে আমার গ্যাস শেষ হয়ে গেল। এখন আমি পুরো ইন্টারন্যাশনাল মার্কেটেতে কি ভয়াবহ দামে আমার গ্যাস কিনতে হচ্ছে। যখন কোনো মধ্যপ্রাচ্যে ওয়ার হয়, তখন একটা গ্যাসের কার্গো আমি নিয়ে আসতে, আমি যেই ইউজুয়াল যেটা দাম থাকে তার 3-4-5 গুণ বেশি হবে। হ্যাঁ, এখন আপনি কি ফ্যাক্টরিগুলোকে কি আপনি সচল রাখবেন, নাকি আপনি আপনার কফার, আপনার যে পকেটের জাম আছে সব খালি করে এটা নিয়ে আসবেন? আপনার ওইটা তখন চয়েস হয়। আনু মোহাম্মদরা যেগুলো বলেন তাতে দেশ চলে না। আমি নিজে এটা অবজারভেশন। ওনারা সব অ্যাবসার্ড কথাবার্তা বলেন। মানে একটা টার্মিনালকে একটা বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে কেন? তার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। চিটাং পোর্ট আমাদেরই আছে, আমরা চিটাংয়ের একটা টার্মিনালকে বিদেশি কোম্পানিদেরকে দিচ্ছি বিকজ আমার এফিসিয়েন্সি আমার বাড়াতে হবে। আমার যে প্রোডাক্টটা আমার এখানে হচ্ছে সেটাকে আমি খুব দ্রুত ওয়েস্টার্ন যে কনজিউমার তার কাছে নেন, সেই জন্য খুব দ্রুত আমার টি শার্টটা পরতে পারে, যেন তাদের স্টোরে আমার প্রোডাক্টটা সবচেয়ে দ্রুত যায়। আর ওইখানে যদি আমি স্টোরে খুব দ্রুত নিতে পারি, আমার এইখানে জব তৈরি হবে। রাইট। ক্ষমতা গেলে ক্ষমতা কি মানুষকে একা করে দেয় কিনা, আমি এই প্রশ্নটা রেখেছিলাম আপনাকে। আপনার ভালো কাজগুলোকেও প্রশ্নবিদ্ধ করে, তখন আপনার তো খারাপ লাগে। আপনি যখন একটা ভালো কাজ করছেন, আপনি কিন্তু উইথ ভেরি গুড ইন্টেনশনে আপনি কাজটা করলেন, একজন এসে বললো যে না এটা তো হচ্ছে না, উনি তো দেশ বিক্রির করছেন, তখন তো আপনার ভয়ানক খারাপ লাগে। কারণ আপনি তো সমস্ত আপনার পার্সোনাল কমফোর্ট, আপনার সমস্ত কিছু ছেড়ে এসে এখানে আপনি নিজের নিয়োজিত করছেন, দেশের জন্য করছেন, দেশের মানুষের জন্য করছেন। কিন্তু এসে দেখলেন যে আপনার প্রতিটা কাজেই এবং খুব কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না হয়ে ফালতু ক্রিটিসিজম হচ্ছে,
যেগুলো আপনি হ্যাঁ এটা কি বলে ও, এটা তো বিষয়টাই জানে না, তখন তো আপনার সত্যিকার অর্থে হা করে থাকতে হয়, এটা কি বলতেছে। এই ধারণাটা কিন্তু মানুষের মধ্যে বিদ্যমান হয়ে গেছে যে প্রফেসর ইউনূস বিদেশিদের সন্তোষ অর্জন করার জন্যই তিনি অনেক কিছু কাজ করছেন। সেটা হয়তো বোঝা যাবে আরও পরবর্তী নির্বাচিত সরকার আসার আগে। আমাদের যারা মন্ত্রী হবেন বা যারা উপমন্ত্রী হবেন তাদের জন্য তো আগের সরকার আমলেই যে 5,000 5,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো করা আছে, প্লাস মিন্ট রোডে অনেকগুলো বাড়ি করা আছে, ঠিক কী কারণে অন্তর্বর্তী সরকার ঠিক সরকারের শেষ সময়ে এসে এরকম একটা সিদ্ধান্ত নিল, যেটা অনেক আগে থেকে রাজুকের সাথে কথা হচ্ছিল, কিন্তু সিদ্ধান্ত দিল যে প্রায় 9,000 স্কোয়ার ফিট কোনোটা হবে, 8,500 হবে, আবার 5,500 6,000 স্কোয়ার ফিট। এখন একটা হিসাব করে দেখা যায় 9,000 স্কোয়ার ফিটের একটা যদি ফ্ল্যাট করতে হয় তাহলে 13 কাঠা জায়গার উপরে করতে হয়। আমি বলি মানে এটা খুব দরকার কি গণপূর্ত মন্ত্রণালয় এটা নিয়ে একটা খুব স্পষ্ট একটা আপনাকে স্টেটমেন্ট দিয়েছে, রিজয়েন্ডার দিয়েছে। ওইখানে ওরা বলেছে যে এই ধরনের কোনো প্রকল্প নেওয়া হচ্ছে না। যারা এই রিপোর্টটা করেছে তাদের উচিত ছিল খুব ভালোভাবে এই রিপোর্টটাকে সোর্সিং করা, ওনারা ভালোভাবে সোর্সিং। তারা বলেছেন এটা একটা অসত্য, মানে গণপূর্ত মন্ত্রণালয় বলেছেন এটা অসত্য রিপোর্ট। মানে মন্ত্রী পরিষদে এই ধরনের বা কোনো সিদ্ধান্তই হয়নি। প্রত্যেকটা মন্ত্রী পরিষদের প্রত্যেকটা মিটিংয়ে আমি ছিলাম, এই নিয়ে কোনো একটা ফুটাও আলোচনা হয়নি। গৃহায়ণ রাজুকের থেকে কোনো সিদ্ধান্ত ছিল না। উনি যদি সিদ্ধান্তের কপি এনে দেখাতে পারেন আমরা অবশ্যই আমাদের স্টেটমেন্ট উইথড্র করব, কিন্তু এই ধরনের এরকম একটা সংবাদ পুরো দেশের মধ্যে একটা আলোচনা হলো যে একজন কে জানে হয়তোবা কোনো ফাইল ইনিশিয়েট করা হয়েছিল, কিন্তু এই ফাইল ইনিশিয়েট করা তো অনেক ফাইল আজকে ইনিশিয়েট করলে এটা 10 বছর পরেও হতে পারে, কিন্তু তাই বলে তো এটা সরকারের ডিসিশন না বা মন্ত্রণালয়েরও ডিসিশন না। মন্ত্রণালয়ের ডিসিশন কখন হয়? যখন এটা এক্সিকিউটিভ একটা অর্ডার হয়, যেটা মন্ত্রী অর্ডার করেন বা সেক্রেটারি, সেরকম কি কিছু ওদের কাছে আছে যে না আদিলুর রহমান খান এই অর্ডার দিয়েছেন বা ওনার যে নজরুল ইসলাম খান উনি একটা অর্ডার দিয়েছেন, তা তো না। বা ইন্টারমিনিস্ট্রাল মিটিংয়ে কোনো ডিসিশন হয়েছে, তাও না। ক্যাবিনেটের পারচেস কমিটিতে ডিসিশন হয়েছে, তাও না। ক্যাবিনেটের প্রকিউরমেন্ট কমিটিতে ডিসিশন হয়েছে, তাও না। আর কি আছে? আপনার একনেকে আছে, আর এদিক দিয়ে আছে হলো ক্যাবিনেট। এখানে কোথাও এই ডিসিশনটা হয় না। আপনি কিভাবে এই রিপোর্ট করেন? প্রধানমন্ত্রীর বাসভবন কি গণভবনের পাশে করার জন্য আপনারা বলেছেন? এইটা এখনো ফাইনাল হয় না, এটা পরবর্তী যারা গভর্নমেন্টে আসবে তারা ডিসাইড করবেন। শফিক ভাই, আপনাকে জিজ্ঞেস করি, সরকার যখন শুরু হলো আপনি অনেক সরকারের খুব ব্যাকওয়ার্ড অবস্থায় আপনি সরকারকে অ্যাড্রেস করেছেন এবং খুব ভালোভাবে করেছেন, এবং আমরা গণমাধ্যম কর্মী হিসেবেও এটা খুব একদিকে ভালোই অনুভব করতাম যে আমাদেরই একজন ভাই, বড় ভাই আমাদের তিনি এটা করছেন। তো এখন যেটা হচ্ছে যে সেই সময় আপনার কিছু কথা আমার কাছে এখনো বাজে, যেমন আপনি বলছেন যে এখন অনেক মামলা হচ্ছে, যখন আপনাকে বলা হতো যে ঢালাও মামলাগুলো এগুলো কি হবে, আপনারা বলেছেন এবং আসিফ নজরুল ভাইও বলেছিলেন যে এগুলো একটা কমিটি করে দেওয়া হবে, জেলা কমিটি থেকে এগুলো আসবে, ল মিনিস্ট্রি এবং আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মামলাগুলো আসলে উঠে যাবে যদি সত্যিকার কারোর মধ্যে কোনো এলিগেশন না থাকে। কিন্তু আমরা সর্বশেষ যেটা খবর নিয়ে দেখলাম আসলে এই কার্যক্রমটা শুরু হয়েছিল, একটা আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছিল, কিছু মামলা এসেছিল, কিছু মামলা গেছে, কিন্তু সারা দেশে যে পরিমাণ মামলাগুলো রয়ে গেল, এবং পুলিশ সম্প্রতি একটা প্রতিবেদনও বলেছে যার যত মামলা হয়েছে তার 15%ও তারা আসলে এই মামলাগুলো মানে করতে পারেনি, কিন্তু অনেককে আসামি করা হয়েছে, চাপে অনেককে ধরা হয়েছে। এগুলোর কি হবে? এটা দুইটা বিষয়, একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এটার এই পুরো বিষয়টা ডিল করার জন্য ইভেনচুয়ালি যেটা হয়েছিল যে আপনার সিআরপিসি এটাকে চেঞ্জ করা হয়েছে, এটা অ্যামেন্ড করা হয়েছিল। অ্যামেন্ড করে যেটা করা হয়েছে যে এই মামলাগুলো পুলিশকেই এক ধরনের এম্পাওয়ার করা হয়েছে, সে যদি মনে করে যে না ওনাকে হেনস্থা করার জন্য এটা করা হয়েছে, উনি খুব দ্রুত ইনভেস্টিগেট করে তার নামটা ড্রপ করতে পারবেন। এটা বোধহয় 173 বোধহয় এবি ছিল, ওইখানে একটা একটা ধারা করা হয়েছে, করে এটা আনা হয়েছে। তো এর ফলে বোধহয় অনেকের বোধহয় এইখান থেকে মানে তার নামও বাদ গিয়েছে। আপনি একটু দেখে নেবেন, আমি এটা আবার তাহলে দেখবো। আপনি আমাকে বলেছে যে 15%-এর মতো হয়েছে, যত আরো হওয়া উচিত ছিল, কিন্তু এটা এই যে ইনভেস্টিগেশন করতে হয়, আর পুলিশও দেখে না পুলিশ আর কত কাজ করবে। বাট এই কাজটা প্রায়োরিটি বেসিসে এটা হচ্ছে। আর হচ্ছে যে যারা যারা হেনস্থার শিকার হতে পারেন, হ্যাঁ, তাদেরকে তো হেনস্থা করা হয় নাই।
কেসগুলো আছে, দ্যাটস ট্রু যে আমার মাথার উপরে তো একটা কেস আছে, কিন্তু কেউ এসে বলতে পারবে না যে না এই কেসের কারণে পুলিশ এসে আমার বাসায় হেনস্থা করছে বা আমার রেগুলার কাজে সমস্যা হচ্ছে। এইটা হয় নাই তেমন একটা। কিছু বেশ কয়েকজন অ্যারেস্টেড আছেন, 4-5 জন, তাদের এগেনস্টে অনেকগুলো অভিযোগও আছে। বাট এছাড়া যারা আরও বোধহয় 100 কতজন বা এরকম, তাদের তো আমি দেখছি যে কোনো ধরনের কোনো ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আমাদের অনেক গণমাধ্যম কর্মী, তাদের অপরাধ ছিল, কারো হয়তো ব্যাংকে তাদের টাকা পাওয়া গেছে, কারো হয়তো বিরুদ্ধে দলের মানে তার নীতি বিবর্জিত কাজ করার অপরাধ থাকতে পারে, অস্বীকার করছেন। তাহলে ঠিক স্পেসিফিক সেই মামলা না হয়ে যাদের সবার বিরুদ্ধে খুনের মামলা, হত্যার মামলা, এই জায়গাটা এইটা কি আসলে এটা আপনি যাওয়ার আগে করে যাবেন? এই সমস্যাটা মূল তৈরি হয়েছে, আপনি যদি এটা যদি গভর্নমেন্ট করতো বা পুলিশ করতো তাহলে আপনি বলতে পারেন যে না সরকার এটার সাথে দায়ী বা সরকার এই কাজটা করছে বা ইন্ধনে হচ্ছে। আমরা তো এটা নাই, সরকার এখানে একটা কেসও সরকার ফাইল করেনি। একজন ভিকটিম, তার ছেলে মারা গেছে, উনি এসে 170 জনের নাম দিয়ে কেস দিয়ে দিলেন। এখন আমি যদি এই কেসটাকে আমি না নিই, পুলিশ অনেক ক্ষেত্রে নিতে চায় নাই ফার্স্টে, ওরা চলে গেছেন কোর্টে যা ম্যাজিস্ট্রেটকে ধরেছেন যে আমার এর এগেনস্টে কেস নিতে হবে। তো এইভাবে কেসগুলো হয়েছে। এখন এই জায়গাটা এখন উনি যদি মনে করেন যে না আমার 170 জনের এগেনস্টে আমি কেস দিব, আমরা বুঝছি যে কিছু কিছু লোকের নাম আসছে যেটা আসলে যায় না, কিন্তু সত্যিকার অর্থে এটা সরকারের এখানে কোনো রোল ছিল না। এই কাজটা যেটা হয়েছে এটা যারা ভিকটিমের ফ্যামিলি তারা এই কাজগুলো করেছেন, এবং হয়তোবা তাদেরকে তারা যে এই ধরনের পলিটিক্যাল পার্টির সাথে জড়িত তারাও হয়তোবা এই কাজটায় তাদেরকে প্রভাবিত করেছেন। কিন্তু সরকারকে অনেকে ঢালাওভাবে ব্লেম করে। আপনি আপনার জায়গা থেকে কি একবার বলবেন, বা আপনার আমরা তো এই এফআইআর থেকে তদন্ত করে এফআইআর থেকে এটা বাদ দেওয়ার, বা যদি দোষী হয় সিআরপিসি কে চেঞ্জ করা হয়েছে। এফআইআর থেকে যে আপনার নামটাকে আমি ড্রপ করব, ওইটা কেন কিভাবে করব? সিআরপিসি চেঞ্জ করে পুলিশ তদন্ত করে জানাবে। হ্যাঁ, ওইখানেই আপনাকে পুলিশকে এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছে যে আপনি খুব দ্রুত তদন্ত করে এই কয়টা নাম ফেলে দেন। আপনি হয়তো জানি না ঠিক কি কারণে বলেছেন, আপনি বলেছেন জাস্ট সপ্তাহখানেক আগে বলেছেন যে এবারের নির্বাচনে ভোটের ফলাফল গণনাতে সময় লাগবে। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি আমার সঙ্গী হয়তো বলেছে যেহেতু পার্লামেন্টারি ইলেকশনের পাশাপাশি একটা গণভোট আছে, কারণ দুটো ব্যালট দুটো, এবং সেই কারণে এটাকে সময় লাগবে। আমার মনে হচ্ছে এটা। কিন্তু আমাদের রাজনৈতিক দলের কোনো কোনো দলকে হঠাৎ করে দেখলাম যে এটা নিয়ে তারা এক ধরনের মধ্যে সন্দেহ করছে বা বলতেছে যে এর মধ্যে কোনো একটা কিন্তু আছে, কারণ কেন তিনি এটা বললেন। আসলে কি আপনি একটু বলবেন? না, এটার মূল সন্দেহটা তৈরি হতে পারে বলেই কিন্তু আমরা আগেই সবাইকে জানিয়েছি। এটা যদি এমন হইতো যে আমি ইলেকশন যখন হয়ে গেল, ভোটের গণনা চলছে, তখন যদি আমি বলতাম যে না ভোট গণনায় দেরি হবে, তখন মানুষ কিন্তু ভয়ানক রকমের সন্দেহ করত। সেই জন্য আগেই যেটা একটা বড় মিটিং হয়েছিল চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে, সিকিউরিটি সিচুয়েশন, তারপরে হচ্ছে ভোটের প্রিপারেশন, এগুলো সব কিছু রিভিউ করা হলো। ওইখানে যারা ইলেকশন কমিশনের যে সেক্রেটারি এবং আরও অনেকে বললেন যে এই বছর ভোট গণনায় দেরি হবে, তো এটার জন্য আমরা খুব দ্রুত সবাইকে জানিয়ে দিই, না হলে মানুষ অনেক ধরনের কনস্পিরেসি থিওরি কপচাতে থাকবেন যে না এটার পিছনে এই জন্য আগে তথ্যটা এটা আগে। এই জন্য আমি এসে কিন্তু ওই দিন বলেছি, এবং তারপরের দিন যদি আপনি দেখেন ইলেকশন কমিশনের যে সেক্রেটারি উনি কিন্তু একদম উনি কিন্তু খুব এক্সপ্লেন করে দিয়েছেন কেন একটু দেরি হবে। কারণ হচ্ছে আপনার পোস্টাল ব্যালট ধরেন 15,33,000 লোক হচ্ছে পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছেন, তাদের ভোটটা আসবে। তারপরে আবার হানা ভোটের একটা গণনা আছে। আগের বছরগুলো দেখেন ক্যান্ডিডেট কয়জন ছিলেন, আপনার দেখা যাচ্ছে একটা জায়গায় একটা সিটে 50 জনও ক্যান্ডিডেট আছেন, তো প্রত্যেকটার তো আপনার গুনতে হবে। এই যে আপনি গুনছেন, এইটাতেও আপনার একটু প্রসেসটা একটু দেরি হবে। এইবারের নির্বাচনকে আমরা দেখছি আগের নির্বাচনগুলোকে এত দেশের আগ্রহ বা জড়িয়ে যেতে দেখিনি, এত ডিরেক্ট ইনভলভমেন্ট আমরা দেখিনি নির্বাচনে। আবার কেউ কোনো বিদেশি বিশেষজ্ঞ বা কেউ বলছেন এই একটা নির্বাচন এত কিছুর পরও এত ভালো স্বচ্ছ আয়োজনের উপর একটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে, যে আওয়ামী লীগের অংশগ্রহণটা না থাকার কারণে একটা দাগ থেকেই গেল। আপনার এই সময় আওয়ামী লীগের অপরাধ আমি বিবেচনা নিচ্ছি না, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক করেছে, সরকার তার মতো কার্যক্রম করেছে। আমি বলছি যে তারপরও কি আপনার মনে হয়
একজন ব্যক্তি হিসেবে যে কখনো এই ভোটটার 100% সুষ্ঠুতা বা খুব সুচারুরূপে ভোটটা করতে পেরেছেন বা ভোটাররা ভোট দিতে পেরেছে, তাদের মনের আনন্দে সঠিক ব্যক্তিকে খুঁজে নিতে পেরেছে আওয়ামী লীগকে বাদ দিলে? এটাকে অবশ্যই আওয়ামী লীগ তো নিজেই নিজেকে ডিসকোয়ালিফাই করেছে, এটা তো আমরা দায়ী না, এটার জন্য ওরা দায়ী। যখন একজন পার্টি ফর্ম করে তার প্রথম শর্ত হচ্ছে সে কখনো ভায়োলেন্স করবে না। কারণ ভায়োলেন্স করা মানে হচ্ছে আপনি ইনসার্জেন্সি চালানো, এক ধরনের রেবিলিয়ন করা। আমাদের সময় আপনার মনে আছে নকশালেরা করেছিল, তাদেরকে কেউ পলিটিক্যাল প্রসেসে আসতে দিয়েছে? দেয় নাই তো। সে নকশাল করেছে, আন্ডারগ্রাউন্ডে সে কিলিং করেছে, সে তার পুরোটাই ছিল লাল ঝান্ডা, সে লাল ঝান্ডা উড়াবে, মানুষকে আস্তে খতমের রাজনীতি করতে কেউ আপনাকে ডেমোক্রেসিতে এটা নাই। তা আওয়ামী লীগও আপনার জুলাই আগস্টে খতমের রাজনীতি করেছে। ফেনীর মতো জায়গায় নিজাম হাজারি এবং তার লোকগুলো নেমে গুলি বা যে লোকগুলো মারা গেছে ফেনীতে সবই আওয়ামী লীগের লোকের গুলিতে মারা গেছে, সিকিউরিটি ফোর্সের না। তা আপনি একটা পার্টির লিডারশিপ বলতেছে এদেরকে মারো, তার দাঁড়িয়ে আছে, ও আসাদুজ্জামান খান কামাল দাঁড়িয়ে আছে, তার পাশে একজন করে স্যার একজনকে মালে একটাই পড়ে আরেকগুলো পড়ে না। তাহলে কি পুরো আপনি একটা খতমের একটা রাজনীতি, তাকে আপনাকে কে দিবে? তারপরেও তাকে কেউ পলিটিক্যাল প্রসেসে আনে না। তারপরে ক্ষীণ একটা হোপ ছিল যে আপনি যেই লোকগুলোর হাতে রক্ত নাই আওয়ামী লীগের, আছে তো অনেকে মনে করেন এটা ওল্ডেস্ট পার্টি, আমি এই পার্টি, বাট তারা ভায়োলেন্সে জড়ান নাই। তো এই লোকগুলোকে দিয়েও তো আপনারা পার্টিটাকে বাঁচাইতে পারেন নাই। শেখ হাসিনা তো ছাড়ে নাই, তার হাতের থেকে লিডারশিপ ছেড়ে যদি বলতো যে না আমাকে নিয়ে ট্রায়াল হচ্ছে, আমার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে, আমি সরে দাঁড়াচ্ছি, এই একটা লোক আছে, উনি প্রেসিডেন্ট হোক, তখন হতে কি আপনি বা আপনার টিভি স্টেশন বা বাংলাদেশের অনেকেই তখন বলতো যে না এই আওয়ামী লীগের মধ্যে এই যারা আছে লিডারশিপ তাদের হাতে রক্ত নাই, তারা ইলেকশন তাদের থাকা উচিত। একটা রব উঠত। অনেক সিভিল সোসাইটির অনেক লিডার তখন বলতেন যে না একে আনা উচিত, বিকজ তারা একটা পিপলকে রিপ্রেজেন্ট করে। এখন ওদের লিডারশিপই তো চায় নাই যে এই ধরনের একটা লিডারশিপের কাছে যাক। আপনি কি উনি ওইখানে কুক্ষিগত তো রেখেছেন, উনি দিনের বেলায় সাধারণ ইন্ডিয়ান পত্রিকাগুলোকে দেন যে না আমি রিকনসিলিয়েশন চাই, আমি শান্তি চাই এগুলো, আর রাতের বেলায় উনি টেলিগ্রামে সবাইকে বলেন যে এরে খুন করো, ওরে ধরো, ওর বাড়ি পুরাও, এই টাইপের। তাহলে এই পার্টিরে কে দিবে? আপনার কোনো পৃথিবীর কোনো জায়গায় এই সমস্ত পার্টিকে দেয় না। এই পার্টির কোনো আপনার এই ডেমোক্রেটিক প্রসেসে ইনক্লুডই করে না। ডেমোক্রেটিক প্রসেসে আসার একটা মাত্র শর্ত, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি নন ভায়োলেন্ট ছাড়া আপনাকে কেউ দেয়, কিন্তু সে তো সেটা মানে নাই। তারপরে এখন কথা হচ্ছে তাহলে ওই আওয়ামী লীগের যদি সমর্থক থাকে তারা কি করবে? তারা অবশ্যই দেখবে যে সে যে ভ্যালুটাকে সামনে আনতে চায় সেই ভ্যালুটা আসলে কারা আনছে, এই এক্সিস্টিং পার্টির মধ্যে কে তার ভ্যালুটার সাথে কাছাকাছি আসে, কে তার ভ্যালুটাকে মানছে, সে তাদেরকে ভোট দিবে। ভোটাররা কি বসে থাকবে? সে তখনই তার মতো করে তার লিডারশিপ বেছে নিবে। একটা শোরগোল উঠেছে যে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব কি অনেকটা ঘরের বাইরে তার যাওয়া বিধিনিষেধ বা সরকার অনুমতি ছাড়া কোথাও যেতে পারে না, একবার শুধু পাবনা যেতে পেরেছিল, এবং তিনি কি এবার ভোট দিতে যাবেন কিনা বা ভোট হয়তো দিতে যাবেন না, বা রাষ্ট্রের যার নামে রাষ্ট্র পরিচিত হয় মহামান্য বলেই তাকে বলা হয় ইয়েতে। আপনি কি এই বিষয়ে কিছু জানেন কিনা? ওনার একটা সেপারেট অফিস আছে, প্রেসিডেন্সের অফিস, তারা এটারে বলে আপনার বলতে পারবে। আমার মনে হয় আপনি কোনো রিপোর্টার ওখানে পাঠান। শুনেছি যেটা যে তিনি এই বিষয়ে তাকে মানে ভোট দিতে যাবে কি যাবে না এটাও একটা অস্পষ্টতা রয়েছে, এই কারণে জিজ্ঞেস করলাম যে এটা তার অফিস, এটা এক্সপ্লেন করতে পারবে। এটা আমরা তো চিফ অ্যাডভাইজার অফিসের লোক, আমরা এটা বিষয়ে বলতে পারবো। বাট এই অভিযোগটাকে আপনি নেন যে তাকে অনেকটা খুব বেড়াজালের মধ্যে রেখে দিয়েছে সরকার। আগের গভর্নমেন্টের সময় উনি কি বেড়াজালের বাইরে ছিলেন? না, তখন ফ্রিলি মুভমেন্ট করতে পারতো, বাইরে যেতে পারতো। আমি তো দেখি নাই, খুব কম। হয়তো বা উনি একটা সিএমএইচে যে একটু চিকিৎসা করালেন, আবার বাসায় ফিরলেন। এই বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের প্রেসিডেন্টের যে খুব বেশি কাজ আছে তা না, খুবই কম কাজ। এটার জন্যই তো আপনি কিছু চেঞ্জ আসছে, যাতে সামনের প্রেসিডেন্টগুলো অনেকগুলো
আরও তাদের কিছু বেশি কাজ থাকে। যে দলই নির্বাচিত হোক সংস্কার করবে, সংস্কার যেই প্রত্যাশা ছিল জুলাই সনদের, যেই আন্দোলনের যে প্রেক্ষাপট ছিল এবং নতুন বাংলাদেশ যে গড়ার যে প্রত্যয় ছিল, সেটাকে আপনি দেখতে পাচ্ছেন? অবশ্যই, এটা তো একটা বিপ্লব হয়েছে বাংলাদেশে। জুলাই আগস্ট 2024-এ যা হয়েছে একটা বিপ্লব। বিপ্লবকে পাশ কাটিয়ে সংস্কারকে পাশ কাটানো মানে হচ্ছে বিপ্লবকে ইগনোর করা, বিপ্লবকে পাশ কাটানো। এটা আমার মনে হয় না। এটা তো আমাদের জ্ঞানের কথা, তাত্ত্বিক কথা, কিন্তু আমি তাত্ত্বিক যদি কাজটা কথাটাই না দেখবেন। করি, কাজ না করলে আবার আপনি ইউ নেভার নো, ইয়াং পিপল এখনো রেস্টলেস, তাদের অ্যাঙ্গারটা এখনো অনেক। আপনি খেয়াল করছেন যে গণভোটের কথা কিন্তু সব দল বলছে না একসাথে। না, এখন তো সবাই বলছে। একদিন বলেছে একজন, না একটি না, দল, তারেক রহমান বলেছেন, শফিকুর রহমান বলেছেন, নাহিদ ইসলাম বলেছেন, মেজর 3টা পার্টি লিডাররাই তো বলেছেন। আগামী দিনে যারা নির্বাচিত হবে, নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত হবে, এদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, এতটুকু তো আপনি আশাবাদী? অবশ্যই বাংলাদেশ স্ট্যাবল, তো আমি মনে করি এই গভর্নমেন্টের সময় পুরোপুরি স্ট্যাবিলিটি ফিরে এসছে। সামনে বাংলাদেশ আরও গ্রো করবে। এই যে এত কিছু হয়, এত কিছু পরে প্রধান উপদেষ্টা প্রায়ই আমরা দেখি উনি বিদেশি অনেক গণমাধ্যমকে উনি কথা বলেন, কখনো বাইরে গেলেও বলেন বা এসেও বললে বলেন। তা আপনি যেখানে প্রেস উপদেষ্টা, একটাবার কি আমাদের দেশের মানে যারা গণমাধ্যম, মানে আমরা বলছেন এলিট 2-4টা দিয়েছেন, উনি একবার প্রথম আলোকে দিয়েছেন, একবার দিয়েছেন, এই শেষ সময়ের এই সময়ে কি একবার গণমাধ্যম কি পাবে কিনা, তাকে একটা অ্যারেঞ্জমেন্ট আপনি করবেন কিনা আমি জানি না, বাট উনি তো এটা আমরা প্রত্যাশা করতে পারি কিনা? ডোমেস্টিক্যালি আমি বলবো যে বেশি। উনি বণিক বার্তাকে দিয়েছেন, উনি প্রথম আলোকে দিয়েছেন, ডেইলি স্টারকে দিয়েছেন, উনি নিউজকে দিয়েছেন। একদম যে দেন নাই তা তো না। টেলিভিশনগুলো কিন্তু, গণমাধ্যমগুলো কিন্তু ওইভাবে ওনাকে পায়নি। একটা জিনিস আপনি তো মানবেন, আমাদের আপনারা কত হাজার হাজার নিউজ পেয়েছেন? পেয়েছি, আমরা আপনাদের কাছে পেয়েছি, কিন্তু আমরা হচ্ছে সরাসরি ওনাকে, আমরা ওনার যতগুলো মিটিং ছিল, আমরা প্রত্যেকটা মিটিং এর কথা আপনাদের সব সময় সবচাইতে আপগ্রেড, এবং আমি নিজে বললাম যে এরকম স্মার্ট প্রেস ডিপার্টমেন্ট একটা সরকারকে আমরা দিয়েছি। এখন আমি দেখা যাক উনি উনি এখন যেটা হয়েছে, উনি গত 3 মাস ধরে ওনার কথা হচ্ছে ইভেন ফরেন এদেরকেও দিচ্ছেন না। ওনার কথা হলো আমার কাজটা হচ্ছে ইলেকশনের আগে একবার, ইলেকশনটা হোক, হওয়ার পরে উনি দিবেন, খুব ভালো ইলেকশন হোক। উনি বলেছেন এটা আমাদের জাতির ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, ইনশাল্লাহ আমরা সেটা আশা করি এটা হোক। তারপরে দেখবেন যে আপনি সবাই তখন আসছেন এবং আমার মনে হয় তখন উনি সবাইকে দিবেন। উনি কি নিউজ দেখে রিয়্যাক্ট করেন, বিরক্ত হন? অবশ্যই, ওনার তো জানতে হয় দেশে কোথায় কি হচ্ছে, নিউজ তো দেখতে হয়। উনি প্রচুর নিউজ পেপার পড়েন, উনি টিভি দেখেন, এটুকু আমি বলতে পারি। আর আরেকটা হচ্ছে যে উনি খুবই মানে সব সময় কোথায় কি হচ্ছে এটা খুবই পুরো পুঙ্খানুপুঙ্খ উনি জানেন। বাট আমি রিয়াক্ট করতে দেখি নেই, না রিয়্যাক্ট করতে দেখেন না। উনি যেইটা নেসেসারি, যেই ইনস্ট্রাকশন যাকে যেটা দেওয়া দরকার সেটা উনি দিচ্ছেন। যে এমনি রেগে গেলে কি কথা কম বলেন, গম্ভীর হয়ে যান? আমি তো ওনাকে রাখতে দেখি নাই, কখনো বুঝতে পারেন না? না না, উনি রাগেন না, ওনার সারাদিন কাজ কাজ কাজ। শহীদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকগুলো অপ্রিয় প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আশা করি আগামীতে আমরা যে প্রশ্ন করছি, আপনি আবার এই 1 সপ্তাহ পরেই আপনি আমাদের জায়গা থেকে ক্ষমতাকে আবার সেই প্রশ্ন করবেন। 10 দিন পরে হয়তো বা। তারপর আমরা আপনার থেকে আরো দেখব এবং হয়তো অনেক কথা হবে। নিশ্চয়ই আজকে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ততদিন ভালো থাকুন।